যে জায়গাগুলোতে তৃণমূল সরকার এমন সব কাণ্ড কারখানা করে গেছিল যার জন্য মানুষজন হয়তো বলেছিলেন যে এবার অন্তত বদল হোক, নইলে আর পারা যাচ্ছে না, তার মধ্যে অন্যতম বড় জায়গা হচ্ছে শিক্ষাটা। সুতরাং এবার শিক্ষার জায়গাটায় কিছু করে দেখানোটা খুব জরুরি। সেটা না হলে বাংলা চিরকাল যে জায়গাগুলোতে অত্যন্ত শক্তিশালী ছিল, গোটা ভারতের মধ্যে সব থেকে প্রমিনেন্ট জায়গা ছিল, সেই শিক্ষা, স্বাস্থ্য, এরকম জায়গাগুলোই গোড়ার থেকে একদম ধসে গেছে বলে শোনা যাচ্ছিল। এবং নিয়োগ কেলেঙ্কারি, এটা তো বোধহয় গোটা ভারতের ক্ষেত্রে একটা বিরাট বড় দৃষ্টান্ত হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত সত্যি সত্যি কেউ যে চাননি বাংলা, এটা নিশ্চিত। এবং তার সাথে সাথে আরও বেশ কিছু দৃষ্টান্ত, ধরুন 26,000-এর একসঙ্গে শিক্ষকের চাকরি যাওয়া, এটাও তো চট করে কেউ কখনো দেখেননি। ফলে এরকম একটা প্রেক্ষাপটে হয়তো যে কারণগুলোর জন্য তৃণমূল সরকার চলে গেছে, সেইগুলোকেই শুধরে নেওয়ার দায়িত্ব নিয়ে যারা এই মুহূর্তে দায়িত্বে বসেছেন, তার মধ্যে প্রধান যিনি ব্যক্তি এই মুহূর্তে বলতে হবে শিক্ষামন্ত্রী, সব থেকে হট সিট এই মুহূর্তে বাংলার। সেখানে বসেছেন প্রাক্তন সাংবাদিক এবং এবারের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত আমাদের টিভি 9-কে। শুরুতে যেটাই বললাম, এরকম হট সিট বোধহয় এই নতুন গভর্নমেন্টের একটাও নেই। এবং এতদিন ধরে, বেশ অনেক দিন ধরে তো বেছে টেছে সব পদ টদগুলো দেওয়া হলো, আপনার জন্যই সব থেকে কঠিন পথটা। না, ঠিকই। হ্যাঁ, তৃণমূলের শিক্ষায় যে পতন হয়েছে, সেই পতনের সূত্রে বিজেপির রাজ্যে উত্থান হয়েছে। পতনের শুরু শিক্ষা। এবং আজকেও সকালে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন, আমার সাংবাদিক বন্ধুরাই জিজ্ঞাসা করছিলেন যে কি করবেন, স্কোপ অফ ওয়ার্ক আপনার কি রয়েছে। আমি যে দেখুন, পরিস্থিতি যা আছে, দায়িত্বভার গ্রহণ করার পর, বিভাগীয় মিটিংগুলি করার পর যেটা বুঝতে পারছি, নিচে নামার জায়গা নেই। মানে যেখানে একদম গভীর খাদে যেখানে নিয়ে যাওয়া, সেখানে নিয়ে চলে গেছে, মাইনাসে আছে। তো এখান থেকে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। তো অন্তত পক্ষে আমার আর নতুন, আপনাদের কাছে সুযোগ থাকবে না আমার উপর কোনো নতুন দোষারোপণ করার। এর থেকে খারাপ আর কিছু হয় না। এরপর ওঠাই আছে এবং সেই কাজটি করা হবে। এবং সেজন্য আমি তো আমার দল, আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সবচেয়ে চ্যালেঞ্জিং যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমাকে দিয়েছেন এবং যে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি তৈরি হয়েছে গত 1.5 দশকে, গত 15 বছরে, সেই জায়গা থেকে আবার পাটরি মে লানা, যাকে বলে রেলওয়ের ভাষায়, তো ঠিক সেই আবার জায়গায় ফিরিয়ে আনা, সেই গতি দেওয়ার কাজটা করার চেষ্টা করে যাব। একদিকে ভালো, একদিকে সুবিধাজনক পোস্ট অবশ্যই, কারণ যেটা মাইনাসে রয়েছে, কিছু না করলেও জিরো হবে, ওর থেকে তো বেটার, এটা সবাই জানে। কিন্তু আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, মানে ধরুন এতদিন বিরোধী দলের একজন হিসেবে যা দেখেছেন, যা শুনেছেন, বা তার আগে যখন সাংবাদিক হিসেবে যা দেখেছেন, সেটা একরকম দেখা ছিল। এবার তো ভেতরে ঢুকে পড়েছেন, ঢুকে কি দেখলেন যে কতটা, যতটা খারাপ দেখেছিলেন, জেনেছিলেন, তার থেকেও খারাপ? না, ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, আমরা যখন বিরোধী রাজনীতি করতাম, আমরা পথে প্রান্তরে প্রচারে গিয়ে, আন্দোলনে গিয়ে বলতাম যে একবার শুধু তৃণমূলকে হারান, 6 মাসের মধ্যে তৃণমূল উড়ে যাবে। এটাই তো ছিল কারণ। আমি সব জায়গায় বলতাম 6 মাসের মধ্যে তৃণমূল আর থাকবে না। শ্রমিকদা আগেই বলছিলেন যে তৃণমূল আর নেই, তৃণমূল চলে গেছে। কিন্তু সরকারের আঁতুর কাটলো না, তার আগে তৃণমূল শেষ হয়ে গেল। এ কিন্তু কষ্ট কল্পনাতে না আপনাদের ছিল না আমাদের ছিল, যে 30 দিনের মধ্যে তৃণমূল উঠে যাবে, এটা আমরা কেউ কখনো ভাবিনি। শিক্ষার ভেতরে ঢোকাটা কার্যত অনেকাংশে একই রকম। যে কল্পনায় ছিল, যতটুকু আমরা জেনেছি, ভেতরে ঢুকে দেখা যাচ্ছে ভয়াবহ চিত্র, ভয়াবহ চিত্র। আপনি শুধু একটা উদাহরণ, অ্যানেকডোট যদি আপনাকে আমি দিই, তাহলে বুঝতে পারবেন যে কোন স্তরের বা নিচতা কাজ করলে একটা সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। এই সরকারের সবচেয়ে বড় স্ক্যাম স্কুল সার্ভিস কমিশনের স্ক্যাম। তো স্কুল সার্ভিস কমিশনের স্ক্যামে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন, সিবিআইয়ের চার্জশিট ইত্যাদি হয়েছে।
সেই স্কুল সার্ভিস কমিশনে এখনো পর্যন্ত কয়েকজন কর্মী রয়েছেন যাদের সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে। নতুন সরকার আসার পর তাদের প্রসিকিউশন স্যাংশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলার পর শিক্ষা দপ্তর তাদের প্রসিকিউশন স্যাংশন করে দিয়েছে, কিন্তু তারা স্কুল সার্ভিস কমিশন এখনো কাজ করছে। মানে বিলিভ দিস? গায়ের জোরে না, সরকারের নীতি, তারাই কাজ করবে। যে যার বিরুদ্ধে দুর্নীতিতে, যে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে অকাট্য প্রমাণ সহ সিবিআই চার্জশিট করেছে, সেই চার্জশিটের কর্মচারীরা এখনো স্কুল সার্ভিস কমিশনে কর্মরত। এটা কেউ জানতো না, কেউ জানতো না। আমাদের গোচরে আজকে এসেছে, আমরা অ্যাকশন নেওয়ার কথা বলেছি। এইভাবেই সরকারটা চলেছে। আপনি বলুন, কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ আজকে এই খবরটা জানার পর, যারা এর পরে যে ফ্রেশ এসএসসি বলে যাকে বলছে, স্কুল সার্ভিস কমিশন বা টেট হয়েছে বলে যে পরীক্ষাটি হয়েছে, যারা দিয়েছে, আজকে আমার মুখ থেকে কথা শোনার পর তাদের বিশ্বাসে একটু চিড় ধরবে না? ওরাই তো আছে, আর কি নতুন হবে? আবার তো সে একই হবে। আজকে কথা, যদিও এটা স্কুল সার্ভিসের বিষয়, আমার সহকর্মী মানে আমার সহমন্ত্রী আর কি শ্রী দীপকদার বিষয়, কিন্তু এই একটা উদাহরণ আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম যে ইমিডিয়েট আমরা অ্যাকশন নিতে বলেছি। এখনো গভর্নমেন্টের একটা পলিসি ইন্ডিকেট করেছে যে ভাই পলিটিক্যাল অ্যাপয়েন্টিস যারা আছো তারা বিদায় নাও। এর পরেতেও কয়েকটি জায়গা থেকে আমাদের খবর আসছে যে সেই পলিটিক্যাল অ্যাপয়েন্টিসরা এখনো রিক্রুটমেন্ট চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো স্বায়ত্তশাসন আছে, কিন্তু মেসেজটা কি? আমাদের পলিটিক্যাল মেসেজটা কি? আমরা কলেজে গভর্নিং বডি ভেঙে দিলাম কেন? এই বাস্তু ঘুঘুর যে বাসা, সেটাকে ভাঙার জন্য তো। এই বাজারেও কিছু ঘুঘু, মানে বড় ঘুঘু, তারা চেষ্টা করছে কোন একটা প্রতিষ্ঠানে কিছু চারটে লোক, নিজের লোক ঢুকিয়ে দিয়ে চলে যাওয়া যায়। আচ্ছা, এই যে ভেঙে দিচ্ছেন নতুন করে গড়া হবে বলে আর কি, সেক্ষেত্রে আবার একই রকম হবে না তো? এবার হয়তো আপনাদের পলিটিক্যাল অ্যাপয়েন্টি যারা, আপনারা যাদের নিয়ে আসতে চাইছেন, আপনাদের মনোভাবাপন্ন, তারাই ঢুকে পড়লো, মানে সেই আলটিমেটলি রাজনীতিকীকরণ হলো, এরকম হবে না তো? আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি, ব্যবস্থা বদল হওয়া সম্ভব, মানে ব্যবস্থা বদল করা প্রয়োজন কিনা বলুন। মানুষ ভোট কি জন্য দিয়েছে বিজেপিকে? ব্যবস্থা বদলের জন্য তো। তো ব্যবস্থা বদল কি করে হবে? পুরনোদের রেখে দিয়ে, ওই চোরগুলোকে রেখে দিয়ে, বদমাইশগুলোকে রেখে দিয়ে? তো ব্যবস্থা যদি বদল করতে হয়, প্রথম তো ডিকনস্ট্রাকশন, দেন রিকনস্ট্রাকশন। তো আমরা শিক্ষা দপ্তরের ক্ষেত্রে অন্তত পক্ষে স্কুল শিক্ষা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের সরকারের একটাই প্রথম যে নীতি, ফার্স্ট ডিকনস্ট্রাক্ট, দেন শুরু করো রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ। প্রথমে বিনির্মাণ, তারপর পুনর্নির্মাণ। না ঠিক সেটার মধ্যেই, মানে এই যে পুনর্নির্মাণ পর্বটায়, সেখানটায় কি আপনারা সচেতনভাবে ওই রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনীতিকরণটা এড়াবেন? আমার প্রথম সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতি কি, বা আমি অফিসারদের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতি কি, উচ্চশিক্ষানীতি কি, সে নিয়ে আমি একটি লাইন বলেছি। সেই একটি লাইনের মধ্যে সবকিছু লুকিয়ে আছে। সেই লাইন হলো, পার্থ ব্রাত্য শিক্ষায় হরে কৃষ্ণ জগন্নাথ। আপনি এর ক্রিটিক্যাল অ্যানালিসিস করুন, চারটে শব্দের, ইউ উইল গেট এভরিথিং। বোঝা গেল। কিন্তু একটা কথা বলো, একটু সমস্যায় পড়ছে না? মানে দেখুন, 15 বছর ধরে আমরা যে পরিমাণ দুর্নীতি এই নিয়োগের ক্ষেত্রে দেখেছি, মোটামুটি লোকজন এটাতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। বলছিলাম যে ধরুন, আগে লোকজন ছেলেপুলে জন্মালে তারপর তার জন্য টাকা জমানো শুরু করতো, যে এরপর 12-এর পর উচ্চশিক্ষায় তখন খরচ হবে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, অনেক টাকার ব্যাপার। এখনো বাবা মায়েরা ওরমভাবেই টাকা জমাতে শুরু করছিলেন, যে তারপর তো চাকরির জন্য টাকা দিতে লাগবে, এই রকম একটা জায়গায় চলে গেছিল, অভ্যেস হয়ে গেছিল। এতগুলো পরীক্ষায় এত দুর্নীতি দেখা গেছে, মানে এটা মজ্জাগত। সেই অভ্যেস বসে আপনাদের লোকে এসে এখন থেকেই আবার ধরতে শুরু করছেন না? জিরো টলারেন্স। পুরো ক্যাম্পেইন পর্বে আমাদের প্রচার ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। আমাদের যে দপ্তর, শিক্ষা দপ্তর, শিক্ষার 5টি দপ্তরই, মানে ভাগগুলি যদি দেখেন, অত্যন্ত সংবেদনশীল দপ্তর। তার কারণ আমাদের হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করতে হয়, মানুষ নিয়ে কাজ করতে হয়, রাজ্যের বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে কাজ করতে হয়, অধ্যাপকদের নিয়ে কাজ করতে হয়, শিক্ষকদের নিয়ে কাজ করতে হয়।
একটা বড় হিউম্যান রিসোর্স চেন এই তন্ত্রের মধ্যে রয়েছে। আমরা এই তন্ত্রে কি উচ্চশিক্ষা বলুন, কি স্কুল শিক্ষা বলুন, কোথাও নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতাকে অ্যালাউ করব না। ঘুষমুক্ত চাকরি শুধু না, ঘুষমুক্ত চাকরির সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ আমরা করব এবং নিয়মিত করা হবে নিয়োগ। হয়তো 2-3 বছর 4 বছর করতে গেলে ভ্যাকেন্সি বড় হয়, বড় সংখ্যায় হয়, কিন্তু আমরা নিয়মিত নিয়োগ। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা আমরা ধরুন এতদিন ধরে শুনতাম, আগে অতীতের ক্ষেত্রে শুনেছি, ইভিন দেখেছি আমরা শেষ পর্যন্ত যে টেট হয়েছে, নাম তো উঠেছে, প্যানেল ঘোষণা হয়েছে, চাকরি আর হয়নি, কারণ ঘুরে ফিরে শোনা যেত সরকারের টাকা নেই, সুতরাং চাকরি দিলে আবার আরও বেশি করে টাকা পয়সা মাইনে টাইনের ব্যাপার আছে, এর কল্যাণেই চাকরি দেওয়াটা বন্ধ হয়ে গেছিল। এইটাকে আপনারা কিভাবে সমাধান করবেন? চাকরি দেওয়ার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমূল সংস্কারের পরিকল্পনা আমরা নিচ্ছি। ওকে, কিভাবে কি করা যায় সেটা আপনি একেবারে যেটা খুবই এর মধ্যে রয়েছে বলে হয়তো আপনাদের আমি এখনই বলছি না, কিন্তু যে পদ্ধতিতে যেভাবে শিক্ষক নিয়োগ, উচ্চশিক্ষায় কলেজ সার্ভিস কমিশনে অধ্যাপক নিয়োগ এরকম হয়েছে, তো সেক্ষেত্রে তার নিয়ে যাতে মেধার ভিত্তিতে নিয়োগটাকে সুনিশ্চিত করার জন্য যে রিফর্মস আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে করার দরকার সেটা আমরা করব। এখনই বলছি না, কারণ সবে আলোচনা শুরু করা হয়েছে, আমরা 2.5 দিন মাত্র দপ্তরে এসেছি, এরপরেতে তার আমাদের পার্টির কাছে বিষয় নিয়ে যেতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী সর্বশেষ সিদ্ধান্ত নেবেন, তো তারপরেতে আমরা যাব। কিন্তু এটাই তো আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ। আজকে স্বচ্ছ নিয়োগ করব, ঘুষমুক্ত নিয়োগ করব এটা বলার পরেতে, এবং নিয়মিত নিয়োগ করবে এটা বলার পরেতে যদি আমাদের দ্বারাই, আমাদের সরকারের দ্বারাই যদি ত্রুটিমুক্ত নিয়োগ আমরা না করতে পারি, তাহলে কিসের সরকার চালাচ্ছি আমরা? তাহলে কেনই বা মানুষ তাহলে পরের ভোটে 5 বছর পর আমাদের ভোট দেবেন? আচ্ছা, কোন জায়গাটা আগে সংস্কার প্রয়োজন? মানে এই যে গোটা সিস্টেমটার মধ্যে আপনি বললেন যে আপনি দেখলেন যে শিক্ষা দপ্তরে কাজ করছে বা এসএসসিতে সেই পুরনো লোকগুলোই বসে আছে, কাজ করে ফেলেছে অলরেডি। বিভিন্ন ক্ষেত্রে হয়তো স্কুলগুলো তো এরকম আরও বেশ কিছু ঢুকে বসে রয়েছে যারা অযোগ্য ছিলেন, যার জন্য শিক্ষকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে লোকের প্রশ্ন, বছর জিজ্ঞেস করছে কোন বছর পাশ করেছে। এটা খুব ভালো বিজ্ঞাপন না, আমাদের জন্য বরঞ্চ খুব দুঃখজনক ব্যাপারটা। তো ওখানে ছাঁকনিটা আগে, নাকি এই যারা পুরো পরিচালন ব্যবস্থায় রয়েছেন তাদের? আপনি যদি পুরো নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ পর্বে আপনি যদি দেখেন যে দুর্নীতি কোথায় 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 বেশি হয়ে গেল, এবং যে দুর্নীতি নিয়ে প্রচুর প্রশ্ন উঠল, যেখানেই দেখবেন হিউম্যান ইন্টারভেনশন বেশি স্কোপ ছিল, যেখানে যেখানে যে নিয়োগে, সেখানেই দুর্নীতির অভিযোগ বেশি উঠেছে। সারা দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদীজির নীতি হচ্ছে যে নিয়োগ হবে খুব বেশি হলে হিউম্যান ইন্টারভেনশন ফ্রি। অনেক ক্ষেত্রে তিনি সেটা করেও ফেলেছেন। আমরা বলেছি না যে এই ইন্টিগ্রেশনের প্রসেস শুরু হচ্ছে। আমরা তো এতদিন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিযুক্ত রাষ্ট্রীয় অঙ্গরাজ্য ছিলাম, বিযুক্ত ছিলাম আমরা গত 15 বছর ধরে। তো এই অঙ্গীভূত হওয়ার প্রক্রিয়াতে জেনে রাখুন যে আমরা এই নিয়োগের ক্ষেত্রে যেখানে স্বচ্ছতা তখনই আসবে যেখানে হচ্ছে ব্যক্তি মানুষের ইনভলভমেন্ট কম থাকবে। যত বেশি ব্যক্তি মানুষের ইনভলভমেন্ট থাকবে তত হচ্ছে প্রক্রিয়াটা অবজেক্টিভ থেকে সাবজেক্টিভ হয়ে যাবে। প্রেফারেন্স, ফেভারিটিজম, আর্থিক লেনদেন, এইসব বিষয়গুলি চলে আসবে। তো সেটাই মোটা আমাদের নীতি। তার প্রক্রিয়াগতভাবে কি হবে সেটা তো ধীরে ধীরে আমরা যখন জানাবো তখন জানতে পারবো। এখন এই কয়েকদিন হয়েছে বললেও যেটা অলরেডি হয়ে গেছে, ধরুন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, লিস্ট টিস্ট বেরিয়ে টেরিয়ে গেছে আর কি। প্রত্যেকবার এই সময়টা হচ্ছে এক শ্রেণীর লোকের ভীষণ ব্যস্ততার সময়, টাকা নেওয়া, ভর্তি করানো। এরা যে রাতারাতি সবাই এরকম সরকার বদলে গেছে বলে পালিয়ে যাবে বা উধাও হয়ে যাবে এরম ভেবে নেওয়ার তো কোনো কারণ নেই। এটার জন্য কোনো বিশেষ পরিকল্পনা? আমার মনে হয় না সেই পরিস্থিতি তৈরি হবে। কারণ ফুসপা হয়ে আজকে হাফ প্যান্ট পরে হাঁটছে, দেখেছেন তো? কোথাও যদি কলেজে ভর্তি নিয়ে কেউ টাকা তুলছে, সে যেই হোক, হঠাৎ বিজেপিও যদি হয়, শোনা যায় স্যাঁটা গরম করে দেওয়া হবে। এবং এটা উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজের এরকম শেয়ানা যদি কেউ থেকে থাকে, তার হুঁশিয়ারি হিসাবেই দেখুন।
একদম সেঁটা গরম করে দেওয়া হবে। জাহাঙ্গীরকে তো তাও একটা পোলো টি শার্ট পরিয়ে ঘোরানো হয়েছে। ওকে এই ধরনের ছেলে যারা শিক্ষা বেসতে ক্যাম্পাসে পৌঁছাবে তাদের কিন্তু এই চাড্ডিতে খালি গায়েই ঘোরানো হবে। এই যারা মোটামুটি খাট পেটে ছিল এর বিভিন্ন কলেজগুলোতে, ভাবুন তো একটা এই যে অধোগতির কথা যে আমরা আলোচনা করছি, আপনি বলছেন যে আর কোথায় নামবে, আপনাদের ক্যামেরা কি খুঁজতো একটা কলেজে গিয়ে কলকাতা শহরের? না, এটা আমি বলছি আমাদের ব্যর্থতা, আমরা খুঁজে পাইনি, এটা ভাবতে পারি ঠিক আছে, কি খুঁজতো? সুরেন্দ্রনাথ কলেজের সায়েন্সের ল্যাবরেটরিটা খারাপ, ঠিক, অথবা একটা ভালো ল্যাবরেটরি হয়েছে। কষ্ট কল্পনাতেও দাদা কোনোদিন আমাদের এটা ছিল যে আমরা একটা কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন রুমের ভেতরে একটা বেডরুম খুঁজে পাবো? বাকি যা যা পাওয়া গেছে বাদ দিয়ে আবার ইউনিয়ন রুমে একটা তরোয়াল পাওয়া গেছে, শোকজ করা হয়েছে, অথরিটিকে এফআইআর করতে বলা হয়েছে। তাহলে ইউনিয়ন রুমে তরোয়াল, বন্দুক, বেডরুম, এবং ধাক্কা দেয় না। যে পরিবারে একজন কন্যা সন্তান আছে, বা কন্যা সন্তান কেন বলবো, পুত্র সন্তানও বা আছে, তা আমি যে কলেজগুলিতে এরকম ঘটনা ঘটবে, কোনো মা কোনো বাবা চাইবে সেই কলেজে তার ছেলে উপায়ন্তরহীন না হলে পরে সেখানে গিয়ে তার বাচ্চাদের ভর্তি করছে? ঠিক, ভরসাই পাবে না, ভরসাই পাবে না। তো এটাও তো পরিবর্তন, এবং এই ডিসকভারি কিন্তু কম না। কলেজ পরিসরে বেডরুম খুঁজে পাওয়া, স্কুল কলেজ সব জায়গায়, মানে খুব লজ্জার। আমি হয়তো হাসছি, কিন্তু আমার এখন যা অবস্থান, সে অবস্থান থেকে আমার মাথা হেট হয়ে যাওয়ার কথা। এবং সেজন্য আমরা সমস্ত কলেজ প্রিন্সিপালদের কাছে আমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে, সচিবালয় থেকে বলা হয়েছে যে আপনারা প্রত্যেকটি কলেজ রুম চেক করুন যে এই ধরনের অপকর্ম আর কোথাও হয়েছে কিনা। যদি কোথাও এই ধরনের অপকর্ম আছে, এক তো সেটা ক্লিনজিং, পরিষ্কার করা, আবর্জনা মুক্ত করা, নির্দিষ্টভাবে সেই সমস্ত ছাত্রনেতা, তথাকথিত ছাত্রনেতা যারা কিনা দলের নেতা, 50-60 বছর বয়স ছাত্র নেতা, কলেজ একটা হচ্ছে ব্যবসা কেন্দ্র, তো এই দোকান বন্ধ করতে হবে। এবং প্রয়োজন হলে ছাত্র ইউনিয়ন, তো এখন ভোট নেই, ইউনিয়নের কি দরকার? ভোটই যদি না হয় তাহলে কিসের স্টুডেন্টস? ইউনিয়নই নেই তো স্টুডেন্টস ইউনিয়ন কেউ? তো তালা প্রিন্সিপাল বা টিচার ইনচার্জের কাছে রাখতে বলা হয়েছে, এবং এটা কয়েকদিনের মধ্যে হবে। কারণ এটা করতেই হচ্ছে এই কারণে, কারণ 3 মাস পর তো আপনারাই বলবেন যে যুগ বদলালো, সরকার বদলালো, পরিস্থিতি বদলালো, খাট পাওয়া যাচ্ছে, বিজেপির আমলেও অমুক কলেজে খাট পাওয়া যাচ্ছে। খাট তো আগের খাট, তো যাতে আর খাট পাওয়া না যায় তার জন্য আমরা বলেছি সমস্ত টিআইসিদের এ নিয়ে ব্যবস্থা নিতে। ইউনিয়নগুলোতে যে মানে ওই ছাত্র ইউনিয়নের নির্বাচনের ব্যাপারটা, ওটা নিয়ে কিছু ভাবনা চিন্তা কিছু হয়েছে? দেখুন, এটা তো সরকার এবং দলের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা তাড়াহুড়ো করে কিছুই করতে চাইছি না। গভর্নিং বডিগুলো তৈরি হোক, গভর্নিং বডিগুলো তৈরি হয়ে যাওয়ার পরেতে এরপর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এবং দলীয় স্তরেও হবে। সরকার সামগ্রিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, এটা শুধু একা উচ্চশিক্ষামন্ত্রীর নির্দেশ না, এটা সামগ্রিকভাবে একটা বিষয়। তবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে, আমাদের ছাত্র সংগঠন, আমাদের বিচার পরিবারের ছাত্র সংগঠন আছে, তারা ক্যাম্পাসে তো রাজনীতি করে। দেখুন, যে কোনো বিপর্যয়ের সময় আমরা সচরাচর দেখি সরকারের থেকে একটা হেল্পলাইন নম্বর দেয় বিভিন্ন ক্ষেত্রে। এই যে শিক্ষাক্ষেত্রে হয়েছে, দুদিক থেকেই এই দুর্নীতি, এবং এটা তো দুর্নীতি বটেই, এটা সঙ্গে সঙ্গে মানে ছাত্রছাত্রীদের নিরাপত্তার একটা বিষয়। সম্পূর্ণ পরিস্থিতিটা একটা বিধ্বস্ত পরিস্থিতি। এই জন্য কি আপনারা কোনো হেল্পলাইন খুলবেন যে কোথাও কিছু হয়ে থাকলে, বা যারা এতদিন ভয়চোট হয়তো অভিযোগ জানাতে পারেননি, তারা যাতে আপনাদের কাছে রিচ আউট করতে পারে? দেখুন, এটা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পোস্টপোল ভায়োলেন্সের পরেতে, মানে নির্বাচনোত্তর পরিস্থিতিতে তিনি যে হেল্পলাইন খুলেছিলেন, তাতে তো সব বিষয় রাখার কথা ছিল, কিন্তু আপনি যখন শিক্ষা বিষয়ক নির্দিষ্টভাবে, এটা একটা উত্তম প্রস্তাব, তো আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি অন্ততপক্ষে শিক্ষা দপ্তর শিক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ, মানে কি হয়, মানুষ এই ধরনের কোনো হেল্পলাইনে দেখা যায় যে উদ্দেশ্যে খোলা হয়েছে, সেই উদ্দেশ্যের বদলে মানুষ তার ব্যক্তিগত চাওয়া পাওয়া, আমার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হয়নি, আমার 2টো ইনক্রিমেন্ট বাকি আছে, আমার অমুক জায়গায় বদলি করে দিন, তারপরে যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয় সেই উদ্দেশ্য
থেকে অন্যদিকে মানুষ চলে যায়, বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে লোকজন মনে করে যেখানে বললেই মনে হয় এবার তার আমি কেন একই কলেজে 12 বছর পড়ে আছি আর অমুককে ধরে 3 বছরের জায়গায়, মানে যা হয় আর কি, মানুষদের ব্যক্তিগত চাপ পাওয়াটা চলে আসে। তো উদ্দেশ্য যদি মহৎ হয় এবং আমরা যদি এটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, বিশেষ করে ক্যাম্পাসের নিরাপত্তা, তো এই ক্যাম্পাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এটা আমরা নিশ্চিতভাবে ভেবে দেখবো। আপনার প্রস্তাব উত্তম প্রস্তাব। আরেকটা জিনিস আমরা যেটা খবর করতে গিয়ে নিয়মিত দেখেছি, 2 ধরনের খবর। এক হচ্ছে প্রত্যন্ত জায়গা, সেখানে ছাত্র ছাত্রী সবাই আছে, পড়তে চাইছে, স্কুল বাড়ি আছে, তার অবশ্য একটু ভগ্নদশা কিন্তু তাও আছে, টিচার নেই। বহু জায়গায় আমরা এরকম দেখেছি একজন টিচারও নেই, সেখানে বাকিরা এসে পাড়ার কয়েকজন মেধাবী ছেলে এসে হয়তো পড়িয়ে দিয়ে যাচ্ছে। এটা একদিকে ছবি। আরেকদিকে হচ্ছে হয়তো হাতে গোনা কিছু ছাত্রছাত্রী রয়েছে, টিচার আছে 5-6 জন, 7 জন, 8 জন। এটা দুটোই বিপরীতমুখী চিত্র, কিন্তু দুটোই কাঙ্ক্ষিত না। এগুলো নিয়ে এবার কিছু ভাবনা চিন্তা হবে। আছে ওই এক তো ছাত্র শিক্ষক অনুপাতের রেশনালাইজেশন, যদিও এটা আমার বিষয় না, এটা স্কুল শিক্ষা দপ্তরের বিষয়, কিন্তু সামগ্রিকভাবে এটা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। আসলে অনেকগুলি পলিসি ইস্যুস রয়েছে, তো ধীরে ধীরে আমাদের যেটা আশু সংকট যেগুলো রয়েছে, ইমিডিয়েট যেটা ইন্টারভেনশন করতে হবে, আমরা সেইগুলো নিয়েই কাজ শুরু করেছি। কিন্তু তারপরেতে সামগ্রিকভাবে আমাদের কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমাদের বৈঠক হবে, তো তারও দিশা নির্দেশিকা। কারণ আপনারা জানেন এখন যে এই সিস্টেমের এনরোলমেন্ট এবং বাকিটা ওই ডাইস সিস্টেমের মাধ্যমে পুরো সেন্ট্রালাইজড, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টও এটার মনিটর করতে পারে, সর্বশিক্ষা মিশন, সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে। তো এই সব মিলিয়ে ধীরে ধীরে যে ইস্যুগুলো অ্যাড্রেসড হয়নি, বারবার চর্চার মধ্যে এসেছে, অনন্ত সমস্যার মাঝে খুঁজে ফেরা আর কি, যে কোনগুলো আমরা কিভাবে ইন্টারভেন করে ঠিক করতে পারি। আরেকটা জিনিস যেটা মানে আপনাকে যেহেতু সামনে পাওয়া গেছে, এটা লোকে শুনতে চাইবে আর কি, যে স্কুল শিক্ষকদের ওই ডিএ এবং তাদের 7ম পে কমিশন ঘোষিত হয়ে গেছে, সেটা তো একদিকে আছে, কিন্তু ডিএ এর ব্যাপারটা, এটা কতটা তারা আশ্বস্ত হতে পারেন যে বছর 22শে জুন বাজেট অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক, পুরো পঞ্চায়েত কর্মচারীদের জন্য সুখবর দেবেন। আমাদের এখানটায় বাংলা একটা সময় ছিল যে সমস্ত দিক থেকে, বিশেষ করে অত্যাধুনিক বা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে অ্যাডভান্সমেন্টটা, সেটার ক্ষেত্রে বাংলার শিক্ষা ব্যবস্থা তাল মিলিয়ে চলতো সব ক্ষেত্রেই। সে প্রথম ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ যা হোক সব এখানে পাওয়া যেত। এখন সেটা মোটামুটি শেষ, এবং বাংলার যেগুলো গোটা ভারতের মধ্যে সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেগুলো তাদের জায়গা অনেকটাই হারিয়ে ফেলছে। নতুন কিছু আনার কথা, এবং যুগের সঙ্গে যে পরিবর্তন হয়েছে, আপনি অত্যন্ত ওয়াকিবহল গোটা বিষয়গুলোতে, যেহেতু দীর্ঘদিন ধরে এই গোটা ব্যাপারগুলোর সাথে ছিলেন, অলরেডি নিশ্চয়ই মাথায় আছে আপনার কিছু। আধুনিকীকরণে, শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের জন্য কি ভেবেছে? আধুনিকীকরণের চেয়েও আমার 2.5 দিনের অ্যাসেসমেন্ট হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন, শিক্ষার গুণমানকে ফিরিয়ে আনা। কারেক্ট। পশ্চিমবঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এমিনেন্স যাকে বলে, দেশের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এমন কোনোটি নেই যেটা রাজ্যে নেই। আমাদের রাজ্যে আইআইটি আছে, আইজার আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, মেডিকেল এডুকেশন বলুন, ইঞ্জিনিয়ারিং সব আছে। তার ফলে আমাদের যে ইনস্টিটিউশন নেই তা নেই, কিন্তু ইনস্টিটিউশনের একটা, আমি যেটা বারবার বলছি, যে 34 বছরে বাম আমলে মধ্যমেধার চাষ, আর গত 15 বছরে মেধাহীনতার চাষ, শিক্ষা ব্যবস্থাটাকে মেধাহীন করে দেওয়া, সেখান থেকে আবার মেধা পত্তন করা, এ বড় কঠিন কাজ দাদা। সেই কাজটাই করতে হচ্ছে, এবং সর্বক্ষেত্রে যে আপনার যাতে অন্তত পক্ষে আমরা শিক্ষার গুণমানটা, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, সেইটাকে আমরা একটু বাড়াতে পারি, তাহলেই দেখবেন যাদবপুরি পারফর্ম করছে, এই আইআইএসটি পারফর্ম করছে, এই আইজার পারফর্ম করছে, খড়গপুর আইআইটি পারফর্ম করছে, আমাদের স্টেট ইউনিভার্সিটিগুলো পারফর্ম করছে। ধরুন এবছরটা আমি বলছি না, কোনো কিছুই ম্যাজিক না, আপনি পাঠ করলেন আর হয়ে গেলেও হবে না, আমরা জানি। সামনের বছর ধরুন যে বাবা মায়েরা এখানকার তাদের সন্তানকে উচ্চশিক্ষার পথে এগিয়ে দেবেন, তারা এ রাজ্যের বাইরে যাওয়ার প্ল্যান করবেন না এ রাজ্যে থাকতে পারবেন এটা ভেবে প্ল্যান করবেন? মস্ত বড় একটা প্রশ্ন আজকে, যা আমাদের সামনে যেটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ব্রেন ড্রেন থেকে ব্রেন গেন এই জায়গায় রাজ্যকে ফিরিয়ে আনা। আমি যে বিচারধারার লোক,
সে আমার বিচারধারার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগোয়ার। তিনি নাগপুর থেকে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসেছিলেন। ঠিক, ইট ওয়াজ ব্রেন গ্রেন। কলকাতা তাই ছিল। হিন্দু হোস্টেলে আপনি ফলক দেখতে পাবেন রাজেন্দ্র প্রসাদের, সেই হোস্টেলের আবাসিক থাকার কথা। ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায়, পাটনা থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন। দ্বারভাঙা হল, দ্বারভাঙা রাজারা সেনেট হলটা বানিয়ে দিয়েছিলেন। প্রচুর স্টুডেন্ট, যদিও তখন কলকাতা ইউনিভার্সিটির পরিধি অনেক বেশি ছিল, কিন্তু বহু স্টুডেন্ট সেই সময়তে কলকাতাতে পড়তে আসতো, কারণ কলকাতা ছিল মানে উচ্চ শিক্ষার একটি আলোকবর্তিকা, একদম ধ্রুবতারা বলছি আমি যাকে। তো সেই এখন কি দেখছি, আপনার ছেলে কোথায় পড়ে না উড়িষ্যাতে, আপনার ছেলে কোথায় পড়ে ব্যাঙ্গালোরে, সাধারণ গ্র্যাজুয়েশন করতে চলে যাচ্ছে সেখানে। আমারও তো ব্রেন ড্রেন হয়েছে, আমিও তো সিউড়ির শহরে, ছোট্ট শহর থেকে আমি কলকাতা শহরে পড়াশোনা করতে এসেছিলাম। শহরটা ব্রেন ড্রেন, ঠিক, জেলা থেকে হচ্ছে ইন্টারনাল ব্রেন ড্রেন বলতে পারে, কিন্তু আমরা রাজ্যেই ধরে রাখতে পারছি না। আমরা সেই সময়, আমাদের সময়তে কি ছিল, আমাদের জেনারেশনে ছিল আমরা কলকাতায় পড়তে যাব জেলা থেকে। আমাদের পরবর্তী জেনারেশন হলো, তখন দেখবেন ওই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আসা যখন শুরু হলো, সব ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়তে যেত। একদম। তারপর থেকে শুরু হলো যে প্লাস 2টা হলেই স্কুলের পড়ার কেউ রাখছেই না, গ্র্যাজুয়েশন কেউ করাচ্ছে না। যে পারসেপশনাল, মানে নেগেটিভ পারসেপশন এমন বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে ধরুন এই ব্রেন ড্রেন থেকে ব্রেন গেন করার দিকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে হবে। আর তার মাঝের স্টেপগুলো হচ্ছে যে আমাদেরকে নিয়ে যে এত নেগেটিভ, এত নেতিবাচক যে একটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থার, সেটার পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়ে যাওয়া, এবং ধীরে ধীরে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পারফর্ম করতে পারে না যে তা না, কিন্তু তাদেরকে আরো একটু খাটতে হবে, তাদেরকে আরো একটু যত্নশীল হতে হবে, এবং তাদেরও যে নাগরিক কর্তব্য আছে পুরো সিস্টেমগুলো, প্রতিষ্ঠানগুলো, যে একটু সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার, সেই বোধটা যদি জাগাতে পারি, বাচ্চারা এমনিই আবার ভর্তি হবে। সেটা তো মানে কলেজ টলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে সব কিছু নিয়েই বিতর্ক ছিল, এমনকি যাদের ভাইস চ্যান্সেলর তাদের নিয়োগ নিয়েও বহু রকম বিতর্ক ছিল, এবং সেগুলোতেই মোটামুটি আমরা দেখেছিলাম সময় কেটে গেছে। সিস্টেমটা কোন দিকে নজর দিচ্ছেন আগে, এই সিস্টেমগুলোকে ঠিক করা, নিয়োগটাতে গুণগত মান নিশ্চিত করা, নিয়োগ ঠিক করা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি মানে ঠিকঠাক ব্যবস্থা কায়েম করা, অব্যবস্থাটুকু ভাঙা, অব্যবস্থা ভেঙে ব্যবস্থাটুকু যদি কায়েম করা যায়, আর যদি শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সরকার স্বচ্ছতা রেখে কাজ করছে, এই আস্থাটুকু যদি মানুষের মধ্যে ফেরত আসে, শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে যদি ফেরত আসে, তাহলে দেখবেন অনেকটা কাজ হয়ে গেছে। এবং তারপরেই দেখবেন ধীরে ধীরে 1-2 বছরের মধ্যে আমরা যে, কারণ আমাদের তো প্রতিষ্ঠানের অভাব নেই। উড়িষ্যাতে এমন প্রতিষ্ঠানের কি কোয়ালিটি অফ এডুকেশন সিস্টেম যে বাংলার কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। পরিযায়ী ছাত্র থেকে ব্রেন গেইন যেটা আপনি বললেন, সেটার জন্য নিজেদের জন্য সময়সীমাটা কি রেখেছেন? দেখুন, এটা একটা প্রক্রিয়া, একটা নিরন্তর চলা প্রক্রিয়া। ঠিক। তো এই নিরন্তর চলা প্রক্রিয়াতে আমাদের এখানের ইন্ডেক্স কি ছিল, যে ভালো এডুকেশন সিস্টেম দাঁড় করিয়েছি মানে কি, ভালো এডুকেশন সিস্টেম দাঁড় করিয়েছি মানে আমি কলেজে, পলিটিক্যাল কলেজ আমি যেগুলোর নাম দিয়েছি, ওই ট্রেডমিলে কলেজও হয়েছে, ভুলে যাবেন না, শুধু বাজেট হয়েছে তা না, যেখানে যেখানে যার মনে হয়েছে কলেজ চেয়েছে কলেজ হয়ে গেছে, সেই কলেজগুলোর পরিণতি কি, সিট বেড়েছে। এখন আমাদের সব মিলিয়ে আমাদের সিস্টেমে 9 লাখের উপর আসন সংখ্যা, উচ্চ মাধ্যমিক পাস করে বেরোয় 6 লাখ, ম্যাক্সিমাম 6-6.5 লাখ। তো 3 লাখ আসন কোনোদিন পূর্ণ হবে? কোথা থেকে আসবে? যত না ব্রেন গেইন হয়। যদি ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, বিহার থেকে এখানে যদি গ্র্যাজুয়েশনে পড়তে না আসে, কলেজে ভর্তি হতে না আসে, তো এই 3 লাখ তো কোনোদিন পূরণ হবে না। ঠিক। তো নিজেদের ব্যর্থতা লেখার জন্য কলেজের আসন বাড়িয়ে দিয়েছে। কোনো চিন্তা ভাবনাটাই একটু যে দূরদর্শী চিন্তা ভাবনা, 10-15 বছরের পরে কি হবে তার যে ভাবনা থেকে চিন্তা ভাবনা এ করেনি। কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি বাড়েনি। কোয়ান্টিটি চিন্তারই কোনো ছাপ ছিল না। মানে আমার যেটা দেখে যা মনে হচ্ছে, ডেটা অ্যানালিসিস করে যা মনে হচ্ছে, চিন্তারই ছাপ ছিল না শিক্ষাটাকে নিয়ে। চাকরির দোকান খোলো, শিক্ষা হচ্ছে এমন একটা জায়গা যে মাস্টারির চাকরি, সেই প্রাইমারি স্কুলে হোক, হাই স্কুলে হোক, কলেজে হোক, এই মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের একমাত্র চাকরি যেটা তারা নিজ গুণে পেতেন। এবং আপনি যদি দেখেন রুরাল ইকোনমি, সেমি আরবান ইকোনমিতে মাস্টারদের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি ইজ গ্রেট, বিরাট। তো এই মাস্টারির চাকরিটা এরা এটা বুঝেছে, এটা বড় দোকান,
চাকরি বিক্রির দোকান। তো চাকরি বিক্রির দোকান, ডেটা এন্ট্রি অপারেটর বেচারা 10 বছর 12 বছর 13 বছর 14 বছর ধরে চাকরি করছে, 12,000 15,000 16,000 টাকা তাদেরও তাদের চাকরি বিক্রি করে দিয়েছে। মানে কন্ট্রাকচুয়াল চাকরি, চুক্তিভিত্তিক চাকরি, তাদের চাকরিটাও বেঁচে দিয়েছে। তারা এখন সব এসে আমার কাছে অভিযোগ করছে, তো আপনারা তো এদের জামানাতে, না এদের জামায় পেয়েছি চাকরি, কিন্তু কী করা যাবে, যেভাবে পাওয়ার সেভাবেই পেয়েছি, এখন হাতে পায়ে ধরছে আমাদের কিছু ব্যবস্থা করুন, এত বছর চাকরি হয়ে গেলো এবার কোথায় যাবো। এইভাবে পরিস্থিতিকে এরা দাঁড় করে, যেমন হয়তো অনেক ক্ষেত্রে এটা একটা সিস্টেমেটিক করাপশন। এটা আমি ব্যক্তিগতভাবে কোনো কাউকে আমি যে দায় দেওয়া কোনো পার্টিকুলার একজন মন্ত্রীকে একে বলে কোনো লাভ নেই। এটা ওদের পার্টি ডক্ট্রিন ছিল যে চাকরি বেচা হবে। তাহলে এখন এই 2.5 দিনের অভিজ্ঞতা এবং তার আগে যেটুকুনি নাড়াঘাটা করা, তার সঙ্গে বাস্তব পরিস্থিতিতে মিলিয়ে দেখা, কাজটা কঠিন মনে হচ্ছে না কঠিনতম মনে হচ্ছে? না দেখুন, কাজ কঠিনতম কাজ, কিন্তু কঠিনতম কাজ আমি পারবো এই ভরসা করে পার্টি যখন এই দপ্তরে আমায় পাঠিয়েছে, ওটা একটা অন্য ধরনের শক্তিও দিচ্ছে যে কিছু করে দেখাতে হবে। তার ফলে আমি প্রচুর সময় দেব। আমার বিধানসভা ক্ষেত্র এবং দপ্তর এই আবর্জনা পরিষ্কারের কাজ করে সেই জায়গা থেকে আবার নতুন করে তৈরি করা, যে হ্যাঁ উচ্চশিক্ষায় কিছু হতে পারে, এই আশাটা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের শিক্ষিত, বিরাট একটা শিক্ষিত জনগণ, তাদের মধ্যে জাগানো যে এবার কিছু একটা হতে পারে। এটা নিরন্তর প্রক্রিয়া, তাড়াতাড়ি হবে না কিছু। যেভাবে 15 বছরে নষ্ট করে দিয়ে চলে গেছে, একদিনে দুদিনে হবে না। কিন্তু সেই চেষ্টাটা যে আমরা সৎভাবে করছি, আমরা যদি নিয়োগগুলো স্বচ্ছতার সঙ্গে করতে পারি, প্রশ্নহীন নিয়োগ, ত্রুটিমুক্ত নিয়োগ যদি করতে পারি, আর যদি পড়াশোনার কালচারটা, গুণগত মানটা যে সরকার চেষ্টা করছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফেরত আসুক, ITI পলিটেকনিকে পড়াশোনা ফেরত আসুক, পড়াশোনাই তো হয় না এখন, সর্বত্র সিট খালি, ITI সিট খালি, পলিটেকনিক কোথাও সিট ভর্তি হয় না। তো মানুষ কি পড়তে চায় না? চাইছেই না, এই কারণে পড়ে কি হবে বলে সিস্টেমের প্রতি অনাস্থা চলে এসছে। তো সেই জায়গাটা থেকে ফিরিয়ে আবার নতুন করে উচ্চশিক্ষা বলুন এবং কারিগরি শিক্ষা বলুন, দুটো ক্ষেত্রেই কিছু আশার বিন্দু যদি জাগাতে পারি, আমি মনে করব যে আমার দিক থেকে প্রয়াসের, প্রচেষ্টার যে করে যাচ্ছি তা কাজ করছে। দেখুন, গোটা বাংলার যে কোনো শিক্ষিত বা যারা শিক্ষার সুযোগ পাননি, প্রত্যেকটা মানুষের তরফ থেকে এ ব্যাপারে অন্তত আমি নিশ্চিত যে দল মত নির্বিশেষে আপনার জন্য প্রভূত পরিমাণ শুভেচ্ছা থাকবে। কারণ মানুষ সত্যি চায় বাংলায় এমন একটা পরিস্থিতি আসুক যাতে তাদের সন্তান সন্ততিরা অন্তত শিক্ষা